ভোর তখন 6টা। ঝুমুর ঘুমোচ্ছে এখন। তখনই ঝুমুর আম্মু এসে ঝুমুকে ডাকতে লাগলো। ঝুমু, এ ঝুমু, ওঠ। ওফ মা, সরো তো, ঘুমাতে দাও তো, ডিস্টার্ব করো না তো। বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। আর তুই কিনা এখনো পরে পরে ঘুমাচ্ছিস। কেন, হঠাৎ এত আয়োজন কেন? তুই কোন দুনিয়ায় থাকিস রে? তুই জানিস না কি হয়েছে? না তো, কই, আমি তো কিছুই জানি না। খেয়ালে না করে বলো তো কি হয়েছে। আজকে যে রাফি আসবে লন্ডন থেকে। হোয়াট? আজকে বিকেলে ওকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে সবাই। তুই যাবি নাকি? রাফি নামটা শুনে বুকটা ধক করে উঠল। না আম্মু, আমি যাব না। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর এসে নাস্তা করবি। ওকে আম্মু, তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। ঝুমু ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঝুমু এবার এসএসসি এক্সাম দিয়ে কলেজে অ্যাডমিট নিয়েছে। বাবা মা থেকে শুরু করে পরিবারের সবার চোখের মনীষে। শ্যামলা বন্ডের মাঝে আলতা ছোঁয়ার মতো চেহারা ঝুমুর। দেখতে অনেক কিউট, হাসলে গালে টোল পড়ে। সিল্কি গালো চুল কোমর অবধি ছড়িয়ে পড়েছে। রাফি হলো ঝুমুরের চাচাতো ভাই। ঝুমুরের বাবা, রাফির বাবা সহ তারা 4 ভাই আর 2 বোন। বোনরা তাদের শ্বশুর বাড়িতে থাকে। ঝুমুরদের যৌথ ফ্যামিলি। ওর বাবা চাচারা একসাথে থাকে। রাফির বাবা সবার বড় আরিফুল চৌধুরী, তার 2 ছেলে মেয়ে রাফি আর নীলা। ঝুমুরের বাবা আশরাফ চৌধুরী, তার ছেলে তুষার আর ছোট মেয়ে ঝুমুর। ঝুমুরের সেজো চাচা আহতাব চৌধুরী, তার 2 মেয়ে রিয়া আর ঈশিতা। ঝুমুরের ছোট চাচার 2 মেয়ে মিলি আর জিনিয়া। বারান্দায় দাঁড়িয়ে ঝুমুর রাফির কথা চিন্তা করতে লাগলো। রাফির সাথে ওর সব থেকে ভালো সম্পর্ক ছিল। একজনকে ছাড়া আরেকজন চলতেই পারতো না। ঝুমুর থেকে অনেকটা বড় হলেও রাফি ঝুমুর মতো আরও কারোর সাথে অতটা ফ্রি থাকতো না। খুবই ভালোবাসতো একে অপরকে। কিন্তু একদিন রাফির সাথে ঝুমুরের মাঝে কথা কাটাকাটি হয়, আর তাদের মাঝে দ্বন্দ্ব লেগে যায়। আর তার জন্য ঝুমুর রাফির সব থেকে প্রিয় শোপিস ভেঙে ফেলেছিল রাগের মাথায়। আর তাতে রাফিও ঝুমুরকে কয়েকটা থাপ্পড় মেরে বসেছিল। সেই থেকে তাদের সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের ফাটল ধরে, যার জোড়া লাগে নাই। এর 1 মাস পরে রাফি লন্ডনে চলে যায় স্টাডির জন্যে। আর 5 বছর পরে আজকে দেশে আসতেছে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথাই বলে নাই। দেখা তো দূরের কথা, কি থেকে কি হয়ে গিয়েছিল সেসব ভাবতে থাকে ঝুমুর। তখনই ঝুমুরের আম্মু জোরে ডেকে ওঠে, ঝুমু, এই ঝুমু। আসছি আম্মু। ঝুমু সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখতে পেল বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সবকিছু গোছানো। ঝুমু ড্রয়িং রুমে গিয়ে ঝুমু চারপাশটা দেখতে লাগলো। তারপরে রান্নাঘরে গিয়ে দেখে ওর আম্মু আর ওর চাচিরা রান্না করতেছে। এ যেন এলাহি আয়োজন। কিরে পাখি, ঘুম ভাঙলো তোর? হ্যাঁ বড় আম্মু, তা এত রান্না কেন? কাকে খাওয়াবে? জানিস না আজকে এতগুলো বছর পরে আমার ছেলেটা দেশে আসছে, তাই ওর পছন্দের খাবার রান্না করে রাখছি। ও আচ্ছা, আমার খিদা পাইছে। আমার নাস্তা কই আম্মু? টেবিলে রাখা আছে, গিয়ে খা। ওকে আম্মু। ঝুমু খাবার খেয়ে রিয়ার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখছে একটা বড় সড়ো আড্ডা জমে গেছে। কে কি পরে এয়ারপোর্টে যাবে এই নিয়ে। ঝুমু গিয়ে ওদের সবার মাঝখানে বসলো। কি করছো তোমরা? জানিস না আজকে আমার ক্রাশ আসতেছে। হ্যাঁ তো কি হয়েছে? আরে গাধা, আমরা যে তোকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব, সেখানে কি কিছু সেজেগুজে না গেলে হয় বল? তোরা আসলেই অনেক লুচুনি। তারপরে জিনিয়া, রিয়া, মিলি, ঈশিতা সবাই মিলে একসাথে ঝুমুরকে বলল, আচ্ছা ঝুমুর, বলো তো আমাদের কোন ড্রেসে মানাবে, একটু চুজ করে দে। তারপরে তাদের সবাইকে অ্যাড্রেস চুজ করে দিয়ে নিজের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। গিয়ে দোলনায় বসে গ্যালারিতে ঢুকে রাফির সাথে ওর তোলা ছোট্টবেলার পিকগুলো দেখতে লাগলো। অজান্তেই ঝুমুরের চোখ বেয়ে 2 ফোঁটা পানি বেয়ে পড়ল। ঝুমুরের রাফির প্রতি একটু ভালোবাসা কমে নাই, বরং আরো বেড়েছে। আর সে ভাবছে, সে তো আমাকে ভালোবাসেনি, আর বাসবেও না, তাহলে আমি কার অপেক্ষায় আছি? উফ, ভালো লাগে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ঝুমুরের আম্মু, রাফির আম্মু আর ওর চাচিরাও ঝুমু বাদে সবাই এয়ারপোর্টে চলে গেল। ঝুমু এই সুযোগে গোসল করতে চলে গেল। গোসল করা শেষে হালকা গোলাপি রঙের একটা জর্জেটের কামিজ পরল সে।
কালোটা রাফির খুব প্রিয় ছিল। ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছে আর সেগুলো কোমর অবধি বয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে ঝুমুরকে। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কোনো অংশে কম লাগছে না ঝুমুরকে। আজকে কেন জানি ঝুমুরের সাজতে খুব ভালো লাগছে। ঝুমুর সাজুগুজু সেরে নিচে চলে গেল। ঝুমুরকে ওর বড় আম্মু দেখে হা হয়ে গেল। আমার পাখিকে তো আজকে অনেক সুন্দর লাগছে। কি যে বলো না তুমি। আমার পাখির উপরে যেন কারো নজর না লাগে। থ্যাংক ইউ বড় আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। যা তো পাখি, ডাকে এসেছে। আচ্ছা যাচ্ছি। ঝুমু দরজা খুলতে গেল, আবারও কলিং বেল বেজে উঠল। উফ, খুলছি তো। দরজা খোলার সাথে সাথে মিলি, ঈশিতা, জিনি আর রিয়া ভিতরে ঢুকে গেল। বাকিরে তাকাতেই ঝুমু দেখে যে বাকিরাও গাড়ি থেকে এক এক করে নামছে। সবশেষে একটা ইয়াং ছেলে বের হলো, একদম ড্যাশিং বয়, একদম ক্রাশ খাওয়ার মতো। ঝুমু দরজার একপাশে দাঁড়িয়ে ছেলেটাকে লক্ষ্য করছে, আর ছেলেটার কেউ না, রাফি। গাড়ি থেকে নামতেই চোখ গেল বাড়ির সদর দরজার দিকে, আর সেখানেই চোখটা আটকে গেল। আর তার সাথে চোখ থেকে সানগ্লাসটাও নামিয়ে নিলাম। ছেলেটার চোখের দিকে তাকাতেই চিনে ফেললাম যে এ তো আর কেউ না, রাফি। অনেকটা পরিবর্তন হয়ে গেছে। হালকা চাপদাড়ি, ফর্সা মুখ, গোলাপি ঠোঁট, সাদা শার্টের উপরে কালো কোট, জিম করা পারফেক্ট বডি। আমি যেন তাকিয়ে আছি। এ দেখা জানি কখনো শেষ হবে না। ভালোবাসার মানুষটিকে হঠাৎ করে এইভাবে দেখতে পাবো কখনো ভাবি নাই। ও এমজি, এই মেয়ে এত সুন্দর, পুরা সাক্ষাৎ পড়ি। হ্যাঁ ম্যাম, আর গায়া। বুকে হাত দিয়ে ভিতরে চলে গেলাম, আর সিঁড়ির উপরে রেলিং ধরে সবকিছু দেখতেছি। ভিতরে ঢুকতেই রাফির আম্মু এসে রাফিকে জড়িয়ে ধরল। বাবা, তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? না আম্মু, কোনো সমস্যা নেই। এখন বলো তুমি কেমন আছো? তোকে দেখে এখন একদম ভালো আছি। তুই কেমন আছিস বল? দেখতেই তো পাচ্ছ, একদম ভালো আছি। মেজো আম্মু, সেজো আম্মু, ছোট আম্মু, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি বাবা, তোকে দেখে এখন আরো ভালো হয়ে গেছি। বাবা, এখন তুই রেস্ট কর, অনেক জার্নি করে এসেছিস। আম্মু, সোফায় বসতে বসতে চারদিকটা দেখতে লাগলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরা বাড়িটা। মনে মনে মেয়েটাকে খুঁজতেছি। দূর কই চলে গেল, মন শুধু ওরে খুঁজতেছে। কেন জানি মেয়েটাকে অনেক চেনা চেনা লাগতেছে। তারপর সবাই এলো আড্ডা দেওয়ার জন্য। রাফি ওদের সাথে আড্ডায় মেতে গেল। রাফি লন্ডন থেকে আসার সময় সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছে। সেগুলো যাত্রা তাকে দিল। সবাই তো সেই লেভেলে খুশি। সবাই গিফট পেল না ঝুমুর, আর সেটা কেউ খেয়ালও করলো না। এমনকি রাফিরও মনে নাই সেই কথা। আর রাফি ইচ্ছে করেই ঝুমুর জন্য কিছু আনে নাই। রাতে ডিনার করে যে যার রুমে চলে গেল। অনেকদিন পরে রাফি তার রুমে গিয়ে দেখলো তার রুমটা আগে যেমন ছিল সেরকমই আছে, একটুও চেঞ্জ হয় নাই। আর রাফির পাশের রুমটা ঝুমুরের, কিন্তু সেটা সে জানে না। অন্যদিকে আজকে ঝুমুরের নিজেকে বড্ড একা একা লাগে, কিছুই ভালো লাগতেছে না তার। তাই সে গিটারটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল আর দোলনায় বসে পড়ল। এই গিটারই তার মন খারাপের সঙ্গী। গিটারটা আগে রাফির ছিল। রাফি যখন গান গাইতো তখন ঝুমুর পাশে বসে মুগ্ধ হয়ে গান শুনতো। তাই গিটারটা রাফি ওকে দিয়ে দেয় আর বলে যে আমি যখন তোর থেকে দূরে থাকবো তখন আমার দেওয়া এই গিটারটা দেখে আমার কথা মনে করিস। এই গিটারটায় আগে রাফির নাম খোদাই করা ছিল। তারপরে রাফি নিজে ওর নামের পাশে ঝুমুরের নামও খোদাই করে দেয়। এই গিটারটা হাতে নিলে ঝুমুরের সেই শৈশবের কথা মনে পড়ে যায়। ঝুমুরের কণ্ঠ বরাবরই খুব সুন্দর। সে অনেক ভালো গান গাইতে পারে, নাচও পারে। দোলনায় বসে পুরানো সেই দিনের কথা মনে করে ঝুমু গান ধরল। হঠাৎ করে মেয়েলি কণ্ঠে কেউ একজন গান ধরল। শব্দটা আমার খুবই নিকটে মনে হচ্ছে। কণ্ঠটা আমার শত বছরের পুরানো, কিন্তু কার কণ্ঠ এটা জানি না কার, কিন্তু তার কণ্ঠ যে আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমি বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি আমার পাশের বারান্দায় একটা মেয়ে দোলনায় বসে গিটার হাতে গান গাচ্ছে। মেয়েটা আমার থেকে কোণাকুনি বসে আছে। হালকা ডিম লাইটে কিছুটা মুখ দেখা যাচ্ছে, তবে পুরোটা স্পষ্ট নয়। বাতাসে খুলে রাখা চুলগুলো উঠতেছে। হালকা মুখটা দেখে বুঝতে পারলাম এই সেই মেয়ে যাকে আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে বের হয়ে ফ্রিজ হয়ে গিয়েছিলাম। এমন অবস্থায় মেয়েটাকে দেখে আবারও ক্রাশ খেলাম। অন্যদিকে ঝুমু এক তালে গান গেয়ে যাচ্ছে।
কেউ যে ওকে লক্ষ্য করছে সেদিকে ওর কোনো খেয়ালই নাই। এর মধ্যে ঝুমুরের গান শুনে নীলা বুঝতে পারলো যে ঝুমু গান গাচ্ছে, তাই ওর রুমে গিয়ে ওর পাশে বসে জিজ্ঞেস করলো, কি রে ঝুমু, এত রাতে তোর আবার গান গাওয়ার শখ জাগলো কেন রে? ওই এত রাত, সবে মাত্র রাত 11টা ছুঁই ছুঁই। আর গান গাওয়ার কি নিষেধ না নাকি? না, নিষেধ হবে কেন, এমনি বললাম আর কি। ও, তা রাত তো কম হয় নাই, তুই এখনো না ঘুমিয়ে আমার রুমে কেন, কিছু বলবি? আসলে তোর গান শুনতে পেয়ে চলে এলাম। আজকের এই আবহাওয়ায় তোর গান শুনে মনটা ফ্রেশ হয়ে গেল, তাই আর কি শুনতে এলাম। ও আচ্ছা, থামলি কেন গান? গান গাইলে আমাকে কি দিবি সেটা আগে বল, তারপরে গাইবো। তাই যা চাইবি তাই দিব। নে, এবার তো শুরু কর। ওকে বাবা, গাইতেছি তো, ব্যস্ত হোস কেন? ঝুমু আবার গিটারের সুর তুলে গান ধরলো, আর অন্যদিকে রাফি লুকিয়ে লুকিয়ে ঝুমুরের গান শুনছে, আর মনের মাঝে একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছে। এই যেন এক অন্যরকম অনুভূতি। গান শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লো। বিছানায় শুয়ে শুয়ে রাফি ঝুমুরের কথা ভাবছে, আর ঝুমু রাফির কথা। আশ্চর্য, মেয়েটার নামও এখনো পর্যন্ত জানা হলো না। ধুর, থাক, কালকে নীলাকে জিজ্ঞেস করে জেনে নিব আনে। অন্যদিকে আচ্ছা রাফি, ভাইয়ার কি আমার কথা মনে আছে নাকি ভুলে গেছে, নাকি এখনো আমাকে ঘৃণা করে? করতেই পারে, সে তো আমাকে দেখতেই পারে না। এইসব ভাবতে ভাবতেই ঝুমু ঘুমিয়ে গেল, যে কখনো সে তা নিজেও জানে না। ভোর 5টায় ঝুমুরের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে জানালার দিকে তাকালো। পাখিদের কিচিরমিচিরে চারপাশটা মুখরিত হয়ে উঠেছে। সে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। ঝুমুর তাড়াতাড়ি উঠে পড়ল, না হলে যে নামাজ কাজা হয়ে যাবে। ঝুমুর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে গোসলটা সেরে অজু করে নেয়। তারপরে নামাজ পড়ে গিয়ে বারান্দায় বসে ভেজা চুল ছেড়ে দিয়ে আঁচড়াতে থাকে। অন্যদিকে রাফিরও খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়। সে ফ্রেশ হয়ে চলে যায় বারান্দায়। হঠাৎ করে পাশের বারান্দার দিকে চোখ পড়ে তার। সে দেখতে পায় যে সেই মেয়েটা বসে বসে চুল ঝাড়তেছে। রাফির ঝুমুকে দেখে ঘোর লেগে গেল। কি টানা টানা হরিণী চোখ, যা মুহূর্তে ঘায়েল করে দেয়। ঘন কালো লম্বা চুল কোমর অবধি ছড়িয়ে গিয়েছে। ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসিটা এসে সোজা রাফির বুকের বাম পাশে তীরের মতো গেঁথে যায়। মেয়েটার চোখ ধাঁধানো সুন্দর, চোখ ফেরানো যায় না। ওই কি তাহলে ঝুমুর? দেখতে একটু হলেও ঝুমুরের মতো, বাট আই ক্যান নট বিলিভ দ্যাট যে ওইটা ঝুমুর, কারণ ঝুমুর এত স্টাইলিশ ছিল না, হাবলার মতো দেখতে ছিল। আসার পর তো একবারও ঝুমুরকে দেখতে পেলাম না। কোথায় ঝুমুর? উফ, মাথা হ্যাং হয়ে গিয়েছে চিন্তা করতে করতে। পাশে তাকিয়ে দেখি মেয়েটা নাই, কোথায় গেল? এদিকে ঝুমুর নিচে গিয়ে দেখলো যে তুষার নাস্তা করছে, আর ওর আম্মু, বড় আম্মু আর বাকি চাচিরা সবাই রান্না করে যায়। ঝুমুর গিয়ে তার ভাই তুষারের মুখোমুখি বসলো। হ্যাঁ ঝুমুর, তোর কি অবস্থা? এই তো, তোমার কি খবর? ভালো। তা আজ এত সকালে উঠলি যে? যেরকম করে বলছো, মনে হচ্ছে আজ লাইফে ফার্স্ট টাইম সকাল সকাল ঘুম থেকে উঠছি। শাকচন্নি যে এত সকালে ঘুম থেকে ওঠে, তা তো জানা ছিল না। ভাইয়া, তুমি আবারও আমাকে শাকচুনি বলছো? তখনই নীলা এসে, হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক কথাই বলেছ, ও আসলেই একটা শাকচুন্নি। ওরে আমার বৌদি রে, তুই তো আস্ত একটা নাইজেরিয়ান পেতনি। হোয়াট? এত আজব গালি তোর মাথায় কোথা থেকে আসে রে? তোর মতো চাইনিজ মেন্টালকে দেখলে এইসব গালি একা একাই বের হয়ে যায়। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। বরুণ তোরা থাম। শোন জাম্বুরা, তোকে না আমরা পাবনা পাঠাতে চাই। তুই আসলে একটা পাগল, আর তোর সাথে থাকলে আমিও অল্প কয়েকদিনে পাগল হয়ে যাব। এই খবরদার অস্ট্রেলিয়ার বলদি, আমাকে আর একবার জাম্বুরা বলে ডাকবি না। কি? আমি অস্ট্রেলিয়ার বলদি? হ্যাঁ হ্যাঁ, 100 বার তুই অস্ট্রেলিয়ার বলদি। তোকে তো আমি কি করবি তুই? হ্যাঁ, কি শুরু করলি তোরা, পাগলের দল! দেখো না মেজো আম্মু, তোমার মেয়ে কেমন আমার সাথে ঝগড়া করতেছে। হয়েছে হয়েছে, এবার বাদ দে তো, আর নাস্তা কর। ওকে দাও, তোকে তো আমি পরে দেখে নিব নীলার বাচ্চা। কচু দেখবি। তারপরে ঝুমুর নাস্তা শেষ করে বাহিরে যাবার পথে আঁখি এসে ওর পাশে দাঁড়ালো।
আঁখি হলো তুষারের বোন। আম্মি, তুমি কোথায় যাচ্ছ? ওলে আমার কলিজাটা, আমি বাইরে হাঁটতে যাচ্ছি। তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? আমার ঘুম ভেঙে গেছে তাই। আম্মি, আমিও তোমার সাথে হাঁটতে যাব। ওকে চলো। ঝুমু আঁকিকে তুলে নিয়ে বাহিরে গেল, আর অন্যদিকে রাফি বারান্দায় এখনো দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ করে নিচে চোখ গেল, দেখলো ঝুমু আঁকিকে নিয়ে খেলছে, আর পিচ্চিটা হাসতে হাসতে কুটি কুটি হচ্ছে। এর সাথে ঝুমু হাসছে, আর রাফি অবাক হয়ে শুধু ঝুমুরের হাসি দেখছে। ওর হাসি দেখে রাফিও আনমনে হাসতেছে। তখনই নীলা পেছন থেকে, এত মনোযোগ দিয়ে কি দেখো ভাইয়া? আরে তুই? তোমার জন্য কফি নিয়ে আসলাম। থ্যাংক ইউ ডিয়ার বনু। ওয়েলকাম মাই সুইট ব্রাদার। তা কি দেখো নিচে? ওদের দুষ্টুমি দেখি। ও, ওই শাকচুন্নিকে দেখছো তাহলে? শাকচুন্নি আবার কে রে? ওই পিচ্চিটার সাথে যে একটা বদলিকে দেখতে পাচ্ছ, ওকে বলছি। ও আচ্ছা, তার মেয়েটার নাম কি রে? ও মা, সে কি? ভাইয়া তুমি কি কইতেছ? তুমি ওর নাম জানো না? এত অবাক হবার কি আছে? ওর নাম আমি কি করে জানবো? তুমি সিরিয়াস ভাইয়া? ভাইয়া তুমি লন্ডন গিয়ে এতটা চেঞ্জ হয়ে গেলে যে ওর নামটাও তুমি ভুলে গেছো? তুই বলবি? ওকে বলছি। ও হলো আপনার জানে জিগার, আমার চাচাতো বোন ঝুমুর। হোয়াট? ইয়েস ব্রো। আশা করনি বুঝি? ভাইয়া সত্যি তুমি ওকে চিনতে পারো নাই? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা কথা বলছি? না, একদমই না। আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না যে ওটা ঝুমু, কারণ আগেকার ঝুমুর মধ্যে এখনকার ঝুমুর আকাশ পাতাল তফাৎ। ও এখন সারা কলেজের ক্রাশ, এমনকি আমাদের মামাতো ফুফাতো ভাইরাও ওর পেছনে পড়ে আছে। বাট আশ্চর্যের বিষয় এটা যে ও আজ পর্যন্ত কোনো ছেলেকেই পাত্তা দেয় নাই। কথা বলা তো দূরের কথা। কাউকে পাত্তা দিলে তোকে আমি মেরেই ফেলবো। কি বললে ভাইয়া? কি না কি বলে ফেলেছি নিজেও জানি না। ওই কি কিছু না তো। ও আচ্ছা, তাই বলো। ওকে, এখন আমি নিচে যাই, নাস্তা করে নিও, আম্মু তোমাকে ডাকতেছে। ওকে তুই যা, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া। নিচের দিকে তাকিয়ে দেখি ও পিচ্চিটাকে নিয়ে এখনো খেলা করতেছে। ওই তাহলে আমার ঝুমুর কত বড় হয়ে গেছে। দূর কিসব ভাবছি আমি। ও আমার হতে যাবে কেন? কোন দুঃখে? আমি তো ওকে ঘৃণা করি, আর ও আমাকে। তাহলে কোন টানে ওর কথা বারবার মনে হয় আমার? এমনকি লন্ডন গিয়েও শান্তি পেলাম না। প্রতিটা মুহূর্তে বারবার ঝুমুর চেহারাটা ভেসে উঠত। এসব কেন হচ্ছে? ওয়াই? ওদিকে ঝুমুর কি মনে করে জানি উপরের দিকে তাকিয়ে দেখে রাফি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার? এই লুচু বেটা আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন? ঝুমুর উপরে তাকাতেই রাফির ঘোর ভেঙে যায়, আর নিচে চলে আসে নাস্তা করতে। আস্তে আস্তে বাড়ির সবাই ঘুম থেকে উঠলো, আর একসাথে নাস্তা করে আড্ডা দিতে বসলো। ওদিকে ঝুমু আঁকিকে কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখে যে সবাই একসাথে বসে খুব হাসাহাসিতে মেতে গেছে ড্রয়িং রুমে। আর রিয়া, জিনিয়া, মিলি ওরা তো পুরাই রাফির গা ঘেঁষে বসে আহ্লাদীভাবে গল্প করতেছে। এই দৃশ্য দেখে ঝুমুর মন খারাপ হয়ে গেল। ও আঁকিকে নিচে নামিয়ে দিয়ে রুমে চলে যেতে নিলেই ঈশিতা ওকে ডাক দেয়। এই যে মহারানী, কোথায় থাকেন আপনি? কালকে থেকে আপনার কোনো খোঁজ খবরই দেখছি না। আমাকে বলছো? না, তোর আত্মাকে বলছি, গর্ধব। এই ঝুমুর, এখানে এসে বস না, আমাদের সাথে গল্প কর। আমার ঝুমু আম্মু, তুমি কই থাকো? আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, আর তোমাকে কাল থেকে পাওয়াই যাচ্ছে না। আসলে আব্বু কালকে আমার মাথা ব্যথা করছিল তো, তাই নিচে আসি নাই। ও আচ্ছা, তাই বলো। তুমি হয়তো তোমার রাফি ভাইয়ের সাথে সে আমার পর কথা বলো নাই। যাও, তার সাথে কথা বলো। না মানে আব্বু, হ্যাঁ বলতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? বাবা, তুই থেকে তুমি এতটা পরিবর্তন! হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমিও ভালো আছি। তারপর আব্বু উঠে চলে গেল। একটু পরে জিনিয়া আপু রাফি ভাইয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদি সুরে বলল, ভাইয়া চলো না, আজকে কোথাও বেড়াতে যাই। ওকে, আইডিয়াটা খারাপ দাও নাই। ওকে, আমরা বিকেলে পার্কে যাব, তৈরি থেকো।
থ্যাংক ইউ ভাইয়া। জিনিয়া আপি রাফিকে কিস করা দেখে ঝুমুর আর সহ্য হলো না, দৌড়ে সেখান থেকে রুমে চলে গেল। ওয়েলকাম বনু। যা বাবা, এর আবার কি হলো? এভাবে দৌড়ে চলে গেল কেন? এদিকে ঝুমুর দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়ল। চোখ থেকে ঝুমুরের অজস্র পানি পড়ছে। কেন? আমি ওর সাথে অন্য কাউকে দেখতে পারি না কেন? আমার জেলাস ফিল হয়। ওর সাথে কাউকে দেখলে আমার এত কষ্ট হয় কেন? ওদিকে এইটুকুতেই হাঁপিয়ে গেলি ঝুমু? ইস, সো স্যাড। 5 বছর আগে আমার সাথে যে বিহেভটাই না তুই করেছিলি, তার শোধ এখন থেকে আমি নিব। ওগুলার শাস্তি তো তোকে পেতেই হবে। এইটুকুতেই যদি জেলাস ফিল করিস এমন, তাহলে বাকি দৃশ্য দেখে না জানে কি করে বসিস, দেখবি আর চলবি, আর লুচির মতো ফুলবি। হা। পরের দিন বিকেলবেলা সব কাজিনরা পার্কে ঘুরতে যাবার জন্য ব্যস্ত হয়ে তৈরি হচ্ছে। অন্যদিকে ঝুমুর নিশার সাথে চ্যাট করতে ব্যস্ত। কিরে, সবাই রেডি হয়েছিস তো, নাকি আরো সময় লাগবে তোদের? আমার হয়ে গেছে ভাইয়া। আমারও হয়ে গেছে। তারপরে বাকি সবাই তৈরি হয়ে নিচে এসে দাঁড়ালো। আমরা তৈরি ভাইয়া, এবার চলো। ওয়েট, কে জানি মিসিং মনে হচ্ছে। কাকে আবার মিসিং মনে হবে? আমরা তো এখানেই। ভাইয়া তুমি ঠিকই বলেছ, ঝুমু আমাদের মাঝে থেকে মিসিং আছে। ও কি যাবে না? মাত্র 5 মিনিট সময় দাও, আমি এক্ষুনি জেনে আসতেছি। তাড়াতাড়ি যা। নীলা দৌড়ে ঝুমুর রুমে চলে গেল। গিয়ে দেখে ঝুমু কানে হেডফোন লাগিয়ে ফোন টিপছে। ঝুমুর, ঝুমুর, হাই ঝুমুর। উফ, ডিস্টার্ব। কি হয়েছে? তুই বয়রা নাকি? কতক্ষণ যাবত তোকে ডাকতেছে। দেখছিস না গান শুনছি আর ফোন গোতাচ্ছি, তাহলে তোর কথা কি করে শুনবো বল? আচ্ছা বল, কি জন্য এসেছিস? অনলি 5 মিনিট সময় দিলাম, তৈরি হয়ে নে, নিচে তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। কেন রে, কোথায় যাব? আমরা ভাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি, প্লিজ একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নে না বোনে। আমি যাব না রে, তোরা যা, আমার ভালো লাগছে না। তুই না গেলে কসম আমিও যাব না। মহা মুশকিল তো। ওকে, ভুলতে হবে না, আমি রেডি হচ্ছি। লক্ষ্মী বোন আমার, একটু তাড়াতাড়ি কর। নীলা চলে যাবার পর ঝুমু রেডি হতে লাগলো। ঝুমুর একটা কামিজ পরে নিল, তারপরে বেশি ঘের এর একটা কালো বোরকা পরে নিল, আর তার সাথে ইরানি স্টাইলে কালো হিজাব পরে নিল। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর হাতে একটা কালো পার্স। 5 মিনিটও লাগে নাই ঝুমুরের রেডি হতে। তবু আয়নায় একবার নিজেকে দেখে নিল। আর কতকাল লাগবে রেডি হতে? ওই তো এসে গেছে। উপর তাকাতেই আমার হার্টবিট মিস হতে লাগলো। এই মেয়েটা মনে হয় আমাকে পাগল করেই ছেড়ে দিবে। ওর চোখগুলো দেখে ওর মায়ায় আরো জড়িয়ে যাচ্ছি। ফর্সা দেহে কালো বোরকা, কালো হিজাবে যেন ওর সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে একটা কিউট ইরানি বেবি ডল আমার সামনে এসে দাঁড়ালো। আমি কখনো কোনো মেয়েকে দেখে ক্রাশ খাই নাই, কিন্তু ওকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছি। না, আমাকে আরো স্ট্রেঞ্জ হতে হবে। তোমার রূপ দেখে আমি তোমার প্রতি দুর্বল হচ্ছি না ঝুমুরানি। তোরা এখনো যাসনি? এই তো আম্মু, এখনই বের হচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি বাসায় আসি বাবা। ওকে আম্মু, তুমি চিন্তা করো না। এই চলো তোমরা। 2টি কারে করে যাব সবাই। একটি ড্রাইভ করবে রাফি আর একটি আঙ্কেল ড্রাইভ করে যাবে। তাই ঝুমু কিছু না ভেবে প্রথম কারে উঠতে যাবে, তখনই রাফি বলল, এখানে মিলি বসবে, তুই গিয়ে পিছনে গাড়িতে বস। অপমানিত বোধ করলাম, চোখে পানি টলমল করছে, তবুও নিজেকে সামলে নিয়ে পেছনের কারে গিয়ে বসলাম। প্রথম কারে রাফি, মিলি, ঈশিতা, রিয়া বসলো। তার দ্বিতীয় কারে ঝুমুর, নীলা, জিনিয়া বসলো। গাড়ি চলতে শুরু করলো। আধা ঘন্টা পরে সবাই মিলে একটা পার্কে এসে পৌঁছালো। পার্কিং লটে গিয়ে গাড়ি সাইড করে পার্কে ঢোকার জন্য টিকিট কেনার পরে সবাই আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকে পড়ল। সবাই যে যার মতো এনজয় করছে। ঝুমুর বাদে সবাই বিভিন্ন ধরনের পোজ দিয়ে সেলফি তুলছে, সাথে রাফিও ব্যস্ত ওদের সাথে। আর ঝুমুর ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র নীলার কথায় ঝুমুর এখানে এসেছে, তাইলে ওর আসার কোনো ইচ্ছেই ছিল না। নীলা এসে ঝুমুরের সাথে কিছু সেলফি তুললো, বাকি সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। রিয়া আর জিনিয়া একটু বেশি রাফির সাথে গা ঘেঁষে আহ্লাদি হওয়ার চেষ্টা করছে। রাফি ওদের সাথে হাসাহাসি করছে। ঝুমুরের এসব মোটেও ভালো লাগছে না, তাই সে আর একদিকে আনমনে হাঁটতে লাগে।
আশপাশে অনেক ছেলেরা ঝুমুরের দিকে তাকিয়ে আছে, যেটা রাফির চোখ এড়ায় নাই। সব ছেলেরা ওর দিকে তাকিয়ে আছে। কেমন করে? কেন যে আল্লাহ ওর মাঝে এত কিউটনেস দিলেন? আচ্ছা, ওর দিকে কে তাকালো না তাকালো তাতে আমার কি যায় আসে? আজব তো, আমার এত জ্বলে কেন? কিন্তু আর যাই হোক না কেন, ওকে কোনো ছেলের সাথে কথা বলতে দিব না। রাফি ঝুমুরের কাছে চলে গেল। ওই ঝুমুর। হঠাৎ করে কেউ আমার নাম ধরে ডাকায় পেছনে ফিরে দেখি রাফি। কিছু বলবে? তুই এখানে কি করিস একা? আসলে ওই দিকটায় আমার ভালো লাগছিল না, তাই এখানে এসে হাঁটতেছি। ও ওকে, কিন্তু একটা কথা, অচেনা কারোর সাথে কোনো ছেলের সাথে যেন তোকে কথা বলতে না দেখি। মাইন্ড ইট। তুমি হয়তো জানো না আমি কোনো ছেলের সাথে কথা বলি না, কিন্তু হঠাৎ করে এই কথা কেন? আমি এসব দেখতে পারি না, তাই আগে ভাগে সতর্ক করে দিলাম। ও ওকে। তারপরে রাফি সেখান থেকে বাকি সবার কাছে চলে গেল। সবাই অনেক এনজয় করছে, শুধুমাত্র ঝুমু বাদে। ঝুমু এমনিতেই শান্তশিষ্ট একটা মেয়ে। রাফি গাড়ির ড্রাইভারদের বাসায় পাঠিয়ে দিল, কারণ যাওয়ার সময় সবাই রিক্সা করে যাবে। তাই সন্ধ্যার দিকে সবাই মিলে একটা রেস্টুরেন্টে খাওয়া শেষ করে আবারও সবাই যার যার মতো মেতে গেল। অবশেষে এখন বাসায় যাওয়ার পালা। 4টা রিক্সা খুঁজে আনা হলো। রিক্সায় উঠতে গেলে রিয়া বলল রিয়ানের সাথে এক রিক্সায় যাবে। মিলিয়া এক রিক্সায় বসবে ঠিক করলো, আর নীলা ও ঈশিতা ওরা ঠিক করলো এক রিক্সায় যাবে। এদিকে ঝুমুর একা। সবই তো হলো, কিন্তু ঝুমুর একা কি করে যাবে? প্রবলেম হবে না, আমি যেতে পারবো। আর ইউ শিওর? ওকে, তাহলে যাওয়া যাক। রিক্সা চলতে শুরু করলো। রাফিদের রিক্সাগুলো আগে আগে যেতে লাগলো। প্রায় 15 মিনিট পরে সবাই বাসায় পৌঁছে গেল। একে একে রিক্সা থেকে রিয়া, ঈশিতা, মিলি, জিরিয়া, নীলা নেমে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে বেল বাজাতে লাগলো। আর রাফি রিক্সা ভাড়া মিটিয়ে ওর কাছে গিয়ে দাঁড়ালো। রাফি ওকে জিজ্ঞেস করলো, এই সবার আজকের দিন কেমন কাটলো? তোমার সাথে বেড়াতে যাওয়ার মজাই আলাদা ভাইয়া। নাইস ডে ব্রো। তখনই ঝুমুরের ছোট চাচি এসে দরজা খুলে দিল। কি রে, তোদের ঘোরাফেরা কেমন হলো? ভালো হয়েছে আম্মু। তারপরে সবাই গিয়ে সোফায় গিয়ে হেলান দিয়ে বসে পড়লো। সবাই অনেক ক্লান্ত। অনেকক্ষণ যাবার পরে নীলার কথায় রাফির টনক নড়ছে। ভাইয়া আমরা তো এসেছি সেই অনেকক্ষণ হলো, কিন্তু ঝুমুটা এখন এলো না। ঠিকই তো, ও তো আমাদের পিছনের রিক্সায় ছিল, এতক্ষণে তো এসে যাবার কথা। আমারই ভুল হয়েছে, কেন যে ওকে একা একা রিক্সায় করে আসতে বললাম। চিন্তা করার কি আছে, একটু পরেই এসে যাবে। তবুও আমার মনে তো অশান্তির ঝড় বয়ে যাচ্ছে, না জানি একা একা কি করতেছে। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর রাফি বের হয়ে গেল ঝুমুরকে ধরতে। আর এদিকে ঝুমুর যে রিক্সায় উঠেছিল সেটা এক বন্ধু লোক চাচ্ছিল, তাই সে রিক্সা খুব আস্তে আস্তে চলছিল। কোন রকম অর্ধেক রাস্তা ঝুমুর রিক্সা থেকে নেমে গিয়ে রিক্সার ভাড়া মিটিয়ে চারিদিক তাকিয়ে দেখে আর কোনো রিক্সা পাওয়া যায় কিনা। কিন্তু এই সময় রাস্তা একদম ফাঁকা, তাই সে কোনো রিক্সা না পেয়ে আস্তে আস্তে হাঁটা ধরলো। জীবনে কোনোদিন ঝুমু একা এভাবে দিনের বেলাতেও চলাফেরা করেনি। হয়তো ওর আব্বু, না হয় ওর আম্মু, না হয় ফ্রেন্ড সার্কেলের সাথে চলাফেরা করে, কিন্তু আজকে এত রাতে নিরিবিলি রাস্তা দিয়ে ঝুমুর একা হেঁটে যাচ্ছে, তাও আবার একা। ভাবতেই ঝুমুরের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। রাস্তা চেনা থাকলেও অজানা ভয়ে বারবার শিবরে উঠছে ঝুমুর। তবু আস্তে আস্তে হাঁটছে আর আকাশ পাতাল ভাবছে। আসলে রাফি ভাইয়া ইচ্ছে করে আমাকে একা রিক্সায় তুলে দিয়েছে, যাতে করে আমি একা আসার সময় ভয় পাই আর কষ্ট পাই। হ্যাঁ, তুমি সফল হয়েছো, আমিও ভয়ে কষ্টও পেয়েছি। ভাবছি আর হাঁটছি, চোখ দিয়ে পানিও পড়ছে, আর মনে হাঁটছি আর এইসব ভাবছি। হঠাৎ করে কে যেন আমার সামনে এসে পড়লো। আমি থমকে দাঁড়ালাম, সামনে তাকিয়ে দেখি রাফি ভাইয়া। রাফি আর ঝুমুর একে অপরকে সামনাসামনি জড়িয়ে আছে। দুজনেই খুব অবাক হচ্ছে। হঠাৎ করে রাফি ঝুমুকে এক টান দিয়ে বুকের সাথে মিশে শক্ত করে জড়িয়ে ধরল। অন্যদিকে ঝুমুরটা একদম ফ্রিজ হয়ে জমে গেছে, আর রাফির তো ঝুমুরকে দেখে যেন প্রাণ ফিরে এলো। সরি, তোকে এইভাবে একা আসতে দেয়া আমার উচিত হয় নাই। প্লিজ রাগ করিস না, সরি বললাম তো। ঝুমুর রাফির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে এক পলক তাকিয়ে পাশ কাটিয়ে হাঁটতে যাবে, তখন রাফি এসে ঝুমুরের হাত ধরে ওর পাশে হাঁটতে লাগল। বাপ্পা, মহারানীর কি অভিমান! রাতের আলোরে হালকা রাস্তার লাইটের আলোতে ঝুমুরকে অনেক অনেক সুন্দর লাগছে।
চোখ ফেরাতে পারছি না। লক্ষ্য করে দেখলাম যে ওর চোখ বেয়ে অজরে পানি পড়তেছে। ও নিঃশব্দে কান্না করতেছে। এই ঝুমুর, কান্না করতেছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে? ঝুমুর কান্না করেই যাচ্ছে। প্লিজ বল, কি হয়েছে? আসলে একা পথ চালার অভ্যাস নাই তো, তাও আবার এই নিরিবিলি রাস্তায় রাতের বেলা খুব ভয় পেয়ে গেছিলাম। ও সরি, প্লিজ কিছু মনে করিস না। আর কোনো কথা হয় না তাদের মাঝে। বাসায় ঢুকতেই নীলা দৌড়ে এসে ঝুমুকে জড়িয়ে ধরে। জানিস কত টেনশন হচ্ছিল, এত দেরি হলো কেন? অর্ধেক রাস্তায় এসে রিক্সাটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আর কি। আচ্ছা যা রুমে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। ঝুমু উপরে চলে গেল ফ্রেশ হতে, আর বাকি সবাই ফ্রেশ হয়ে আবারও আড্ডায় মেতে উঠছে। মিলি, জিনিয়া ওরা সহ রাফির সব মামাতো ভাই ফরহাদ, রাকিব, আসিফ, তার সাথে ওর আসার খবর শুনে ওর বেস্টু ঈশান, নীলাস, তুহিন, ইরাদ আর লাড়াও ওরাও উপস্থিত সেখানে। রাফি সবাইকে খুব ভালোবাসে, তাই ওর আসার খবর শুনে সবাই ছুটে চলে এসেছে। রাফিরা পার্ক থেকে আসার পরই এক একজন আগমন করছে। চারটাতে ভালোই জমেছে। ওদিকে ঝুমুর গোসল করে ড্রেস চেঞ্জ করে নিল, একটা কালো ট্রাউজার এর সাথে কালো টি শার্ট পরে নিল, গলায় একটা কালো স্কার্ফ পরে নিল, চুলগুলো ছেড়ে দিয়ে রাউন্ড বেল্ট দিয়ে বাঁধা। আয়নায় নিজেকে একবার দেখে ওকে অবস্থাতে অনেক সুন্দর লাগছে। ঝুমুর আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো। রাফি ওকে রাস্তায় যেভাবে জড়িয়ে ধরছিল, মনে হচ্ছিল ওকে ছেড়ে দিলে বুঝি ঝুমুর হারিয়ে যাবে। জড়িয়ে ধরার কথা মনে পড়তেই ঝুমুর এক গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। সবকিছুতেই ঝুমুরের লজ্জাটা বরাবরই একটু বেশি, আর ইমোশনালও একটু বেশি। কেউ যদি ওকে হার্ট করে কোনো কথা বলে, তাহলেও তার পাল্টা কিছু বলবে না, উল্টো নিজে কেঁদে কেঁদে বুক ভাসাবে। আর একটু ভীতু আর নিরীহ টাইপের মেয়ে। চাঞ্চলতা শুধু নীলা আর ওর ফ্রেন্ড সার্কেলের সামনে প্রকাশ করে, আর কারোর সামনে নয়। আর রাফি জানে ঝুমুরের স্বভাব সম্বন্ধে। যাই হোক, ঝুমুর নিচে চলে গেল। রাফি নূপুরের রিমঝিম শব্দ শুনে অপর পাশে তাকাতেই দেখে ঝুমুর এসে দাঁড়িয়ে নীলার পাশে। ও মাই গড, ঝুমুরকে দেখতে তো সেই লাগছে। টাসকি খেয়ে গেলাম আমি ওর উপরে। এখানে এসে বস ঝুমু। ঝুমুর একসাথে সবাইকে দেখে যেন লজ্জা লাগছে, নিজেকে কেমন জানি আড়ষ্ট মনে হচ্ছে। তবু আড়ষ্ট কাটিয়ে সবার সাথে কোনো মতে মিশলো, সবার সাথে কথা বলছে, আর মনে মনে নিজেকে নিজেই গালি দিচ্ছে এরকম লজ্জা পাওয়ার জন্য। ঝুমুর, ছি, এ কেমন স্বভাব আমার? এত লজ্জা কোথা থেকে আসে? ডিসগাস্টিং। ঝুমুর, এত লজ্জা আর ভয় থাকলে ভবিষ্যতে চলবে কি করে? দেখ সবাই কি সুন্দর করে আড্ডা দিতেছে। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ঝুমুরের দিকে চোখ গেল। দেখলাম ও চোখ বন্ধ করে কি জানি বিড়বিড় করতেছে। ওর এসব দেখে আমি হেসে ফেললাম। আমি বুঝতে পারছি যে ও কেন এসব করছে। হঠাৎ করে ঈশান রাফিকে ধাক্কা দিল। কিরে ভাই, কাকে দেখে এমন মুসকে মুসকে আসতেছিস? হ্যাঁ, বড় ভাই, এত বুদ্ধি তোমার কোত্থেকে আহে, তা বুঝলা কেমনে? বাহ বাহ, কার জন্য তোমার মনে এত রং লেগেছে? সময় হলে সবই জানতে পারবি। এখন সব জানার জন্য নাচানাচি করিস না। আরে তোরা কি এত ফাঁসুর ফুসুর করছিস? আমাদেরকেও তো কিছু বল। না না না, কিছু না। ধুর, কিছু না, বাদ দে। হঠাৎ করে আসিফের দিকে চোখ গেল। ওর দিকে তাকিয়ে দেখলাম যে ও ঝুমুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এমন চাহনি অন্য কিছু বলছে। মনে তো হচ্ছে ওর গাল চাপটিয়ে ফাটিয়ে দেই। তবুও নিজেকে কন্ট্রোল করলাম, কিছু বললাম না। এখন কাউকে কিছু বলা যাবে না। আচমকা লারা প্রশ্ন করে বসলো। আচ্ছা রাফি, তুমি কি সিঙ্গেল? হঠাৎ করে প্রশ্ন কেন? আসলে তুমি এত কিউট একটা ছেলে, যে কোনো মেয়েই তোমাকে দেখলে ক্রাশ খাবে, তাই আর কি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম। সিঙ্গেল হলে তোমার সাথে আমি একটু সেটিং লাগাই দিতাম। লন্ডনে অনেক মেয়ে জিএফ হতে চেয়েছিল, কিন্তু আমি বানাই নাই। প্রেম টেম থেকে বিশ্বাস উঠে গেছে আমার, তাই আজও আমি সিঙ্গেল। কেন রে, শাখা খেয়েছিস নাকি ভাইয়া তুই? ধুর না, ছ্যাঁকা খাই নাই।
তবে একজনকে খুব ভালো লাগে। তা কে সে ভাগ্যবতী যাকে তোর মনে ধরলো? নাম বললে চাকরি থাকবে না মামা। ঝুমুর রাফির দিকে এক নজর বিষণ্ণ নজরে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। যাকে আমি এত করে তোমার কাছে চাইলাম আল্লাহ, সেই কিনা অন্য কাউকে ভালোবাসে, তার মনের গহীনে জায়গা দিয়েছে। যাই হোক, সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে সে আমার হবে, এই নিয়ে আমি আর ভাববো না। হঠাৎ করে রাফির আম্মু এসে সবাইকে খাবার খাওয়ার জন্য ডাকতে লাগলো। এই তোমরা সবাই খাবার টেবিলে যাও, সবার জন্য খাবার রেডি। সবাই তখন হুড়মুড় করে ডাইনিং রুমে চলে গেল। আর ঝুমুরও তাড়াহুড়ো করে উঠতে গিয়ে টেবিলের কোনায় ধাক্কা খেয়ে একদম পড়বিত পর রাফির উপরে পড়ে গেল। আর রাফি তখন সবে মাত্র উঠতে যাচ্ছিল বসা থেকে, আর তখনই ঝুমুর এসে ওর উপরে পড়ায় আবার আগের জায়গায় বসে পড়ে। আর ঝুমুর ওর উপরে এমন করে পড়েছে যে আচমকা পরস্পরের ঠোঁট এক হয়ে গিয়েছিল। ঝুমুর রাফির টি শার্টের কলার আঁকড়ে ধরল। এমন ঘটনায় তো ঝুমুর একদম হতভম্ব হয়ে গেছে। আর রাফি তো অবাক দৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুর ভয়ের জন্য চোখ বন্ধ করে রাফির কলার আরো জোরে ধরল। আর রাফির মনে তো উথাল পাথাল বইছে। সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝুমুরকে টাইট করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে চুমু দিতে লাগে। ঝুমুর রাফির বুকের সাথে একদম মিশে আছে। ও কোনো মতেই নিজেকে ছাড়াতে পারছে না। নীলা ঝুমুরের রাফির প্রতি ফিলিংস জানতো আগে থেকে, তাই সেই সব দেখে সেই রুমের দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। ওদিকে খাবার টেবিলে নীলা গিয়ে বলল, আম্মু ভাইয়ার খাবার তুমি তুলে রেখে দাও, সে পরে খাবে বলছে। আর ঝুমুর আর রুমে গেছে, একটু পরে খাবে বলছে। ওকে তুই বস। ওদিকে ঝুমুরের অবস্থা তো খারাপ। রাফির তো ছাড়ার কোনো নামই নাই। রাফি একটা ঘোরের মধ্যে আছে, আর ঝুমুর নিজেকে রাফির থেকে ছাড়াতে ব্যর্থ। ঝুমুর এবার বুঝতে পারলো যে রাফি যদি নিজ থেকে ওকে না ছাড়ে তাহলে সে ছাড়া পাবে না। পাক্কা 10 মিনিট পরে রাফি ঝুমুরকে ছেড়ে দিল। ঝুমুর রাফিকে এক ঝটকায় ছাড়িয়ে দাঁড়িয়ে গেল। এটা কি হলো? ও মা, তুই কি জানিস না? এটা তো একটা সিম্পল একটা লিপ কিস ছিল। এটা একটা সিম্পল লিপ কিস ছিল? লন্ডনে থাকতে কত শত লিপ কিস করেছি, তার কোনো হিসেবই নাই। এটা তো আমার কাছে কিছুই না। ডাহা মিথ্যা কথা বললাম। এটাই আমার লাইফের প্রথম লিপ কিস। কি? নাউজুবিল্লাহ, এসব কি শুনছি আমি? হ্যাঁ, এতে অবাক হবার কি আছে? আমি নিজেও নিজের কথা শুনে অবাক হচ্ছি। ছি ছি। এমন সময় নীলা এসে পড়লো। আপনাদের রোমান্স করা শেষ হলে এবার যেতে পারে, না হলে কেউ চলে আসতে পারে। ওরে নীলুর বাচ্চা, দাঁড়া, আমি আইতাছি। নীলা তো দৌড়ে পালিয়েছে। বিদেশে গিয়ে তোমার এতটা অধপতন হয়েছে আমি ভাবতেই পারছি না। আর কিছু না বলে সেখান থেকে দৌড়ে চলে আসলাম, না হলে সেখানে আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার দম বন্ধ হয়ে যেত। ঝুমুর চলে যাবার পরে রাফি মনের খুশিতে একটা গান ধরল। খাবার শেষে সবাই যার যার রুমে চলে গেল। আর ঝুমু বিছানায় আছড়ে পড়ে কাঁদতে লাগল। শব্দবিহীন কান্না যাকে বলে। কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ল। এরকম ভাবেই ঝুমুর দিনগুলো কাটতে লাগলো। রাফির অপমান আর অবহেলার কথায় কথায় ঝুমুরকে ইনসাল্ট করা যেন রাফির একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আর ঝুমুর সেগুলো সব মুখ বুঝে সহ্য করে নেয়। কিছুদিন পরে রাফির জন্মদিন, আর সেটা রাফি নিজেই ভুলে বসে আছে। নীলা, মিলি, রিয়া, ঈশিতা, জিনিয়া ওরা এসেছে ঝুমুর এই রুমে রাফির জন্মদিনে সারপ্রাইজ প্ল্যানটা কি করে করবে সে বিষয়ে আলোচনা করতে। কারণ ঝুমুর সারপ্রাইজ প্ল্যান এর দিক থেকে টপে। ঝুমুরও তাদের খুব সুন্দর করে বলে দিল কি কি করতে হবে। নেতৃত্বটা ঝুমুর নিজেই নিল। তোমাদের যা যা করতে বললাম তোমরা তাই তাই করলেই হবে, বাকিটা আমার উপরে ছেড়ে দাও। আর যে জিনিসগুলোর কথা বললাম সেগুলো আমি লিখে লিস্ট করে দিব, তোমরা তা আনার ব্যবস্থা করো। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? দেখ বোন, কঠিন কোনো শর্ত আমারে দিবি না বলে দিলাম, তাইলে কিন্তু তোর মাথা ফাটাই দিব। এটা মোটেও কঠিন শর্ত নয় নীলা, এটা খুবই সহজ। শর্তটা কি সেটা তো বলো, না হলে বুঝবো কেমনে? আর শর্তটা কি আর কেমন? বলছি, এই সারপ্রাইজ প্ল্যানটা আমি দিয়েছি তোমাদের, তাই না? কিন্তু তোমরা কেউ ভুলেও রাফি ভাইয়াকে আমার কথা বলবে না যে আমি এসব করেছি। শর্ত এটাই। দেখো কত সহজ। ও এই ব্যাপার, আমি মনে করছি কি না কি। এটা হবে না। ভাইয়া যদি আমার কাছে জানতে চায়
তাহলে আমি কিন্তু বলে দিব তোর কথা। নীলার বাচ্চা, আমি তোকে পরে সবকিছু খুলে বলবো, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আর তোমরা তো আছো, তাহলে যে কেউ প্ল্যানটা ক্রিয়েট করে নাও। প্লিজ আমাকে ক্রেডিট নিতে জোর করো না। কিন্তু কোনো কিন্তু না, এটাই ফাইনাল। সে না হয় হলো, কিন্তু নেবেটাকে? রিয়া আপু, আমি? হ্যাঁ, তুমি আমাদের সবার থেকে বড়, তাই তোমার কথাগুলো গ্রহণযোগ্য হবে। আর রাফি ভাইয়া তো খুশিই হবে তুমি এসব করেছো শুনে। থ্যাংক ইউ বোনো। ওয়েলকাম। আচ্ছা, তোমরা এখন প্ল্যান মতো কাজ শুরু করে দাও। আর হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে। ঝুমুর সেখান থেকে চলে গেল। নীলা ব্যাপারটা মানতে পারছে না, তবু ঝুমুরের জন্য রাজি হলো। আর এদিকে বার্থডেও চলে এসেছে প্রায়। অন্যদিকে ওরা রাফির অগোচরেই সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। বার্থডের আগের রাতে যে যার মতো রাতের খাবার খেয়ে রুমে চলে গেল। এদিকে ঝুমুরের ইচ্ছে সে রাত ঠিক 12টায় রাফিকে উইশ করবে। সামনাসামনি তো উইশ করতে পারবে না, কারণ যদি আবার রাফি ওরে অপমান করে, এজন্য অন্য উপায়ে উইশ করবে। তাই সে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে রাখবে। যখন ঘড়ির কাঁটায় কাঁটায় 12টা বাজলো, তখন একটা আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে হ্যাপি বার্থডে টু ইউ লিখে পাঠিয়ে দিল। এদিকে রাফি তখন শুয়ে শুয়ে ফেসবুকে নিউজ ফিড টানা হেঁচড়া করছিল। তখন তার ফোনে হোয়াটসঅ্যাপে একটা অচেনা নাম্বার থেকে ভিডিও মেসেজ আসলো। সে অবাক হলো খুব। এত রাতে কে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও মেসেজ পাঠালো, তাও আবার অচেনা নাম্বার থেকে? দেখতে হচ্ছে তো কি পাঠিয়েছে। রাফি হোয়াটসঅ্যাপে ঢুকলো আর ভিডিওটা ওপেন করলো। ভিডিওটা ছিল রাফির কিছু ছোটবেলার পিক নিয়ে আর সদ্য তোলা কিছু স্টাইলিশ পিক নিয়ে খুব সুন্দর করে এডিট করে পাঠানো। এত নাইস বার্থডে উইশ দেখে রাফি যেরকম অবাক হলো তার থেকে বেশি খুশি হলো। সে তো ভুলেই গিয়েছিল তার বার্থডের কথা। কিন্তু এটা পাঠালো কে? ধুর, সকালবেলা নীলার থেকে জিজ্ঞেস করে নিব, যদি বাহিরের কেউ পাঠিয়ে থাকে তবে। যাই হোক, যার ইচ্ছে হয়েছে পাঠিয়েছে, এখন এই টপিক বাদ দিয়ে ঘুমানো বেটার। রাফি ঘুমিয়ে গেল, কিন্তু অন্যদিকে ঝুমুরের নির্ঘুম রাত কেটে গেল রাফির কথা ভাবতে ভাবতে। পরের দিন খুব ভোরে ঝুমঝুম থেকে উঠে বাথরুমে গিয়ে গোসল করে বের হয়ে নামাজ পড়ে সোজা নীলার রুমে চলে গেল। অন্য সবাই এখন ঘুমে, তাদের মতো নীলাও এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঝুমুর নীলার ঘরে আসতেই দেখে নীলা নাকে তেল দিয়ে হা করে ঘুমোচ্ছে। ঝুমুর মাথার পাশে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পাশে থাকা পানির গ্লাস থেকে পানি নীলার মুখে ঢেলে দিল। হঠাৎ করে পানি পড়ায় নীলা ভয় পেয়ে লাফ দিয়ে ঘুম থেকে উঠে কাশতে লাগলো। আর অন্যদিকে ঝুমু এ দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ভাই, কোন হারামি যে আমার এত সাতের ঘুমটা নষ্ট করেছে, আমি তো তাকে কাঁচা চিবাবো। ওই ওই কি বললি? যা করেছি বেশ করেছি। নিজে মহা আরামে ঘুমাবি আর আমি এদিকে কাজ করতে করতে শহীদ হয়ে যাব। এটা কেন করলি? এটা না করলেও পারতে বোন। হয়েছে হয়েছে, এবার লক্ষ্মী মেয়ের মতো উঠে ফ্রেশ হয়ে নাও তো আমার সোনা বোন নীলু গোলু আলু। যা, মাফ করে দিলাম, না হলে তোকে আমি। কি করতিস দেখে নিতিস তাই না? তোকে আমি আমায় দেখতে না করেছি বল? ধর, খালি কথা পেঁচাস। যা, তোর লোকে কথাই কমো না। মাথা মোটা, এবার যা ফ্রেশ হয়ে আয়। নীলা ফ্রেশ হতে গেল। এদিকে রাফি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে খাবার টেবিলের কাছে যেতেই দেখলো যে ওর বাবা জনাব আশরাফ চৌধুরী আর ওর মেজ চাচা জনাব আলতাফ চৌধুরী বসে কফি খাচ্ছেন আর ব্যবসা নিয়ে কথা বলছেন। আর ওর মা আর বাকি চাচিরা রান্নাঘরে কাজ করছে। রাফিকেও বাবার মুখোমুখি বসলো। গুড মর্নিং আপু আর মেজো চাচ্চু, তোমার কি অবস্থা? গুড মর্নিং। ভালো আছি, তা তোমার কি খবর? এই তো চাচ্চু, যেমন দেখছো তেমনই আছি। আম্মু, আমার কফি কই? আনছি তো বাবা, একটু অপেক্ষা কর। তাড়াতাড়ি নিয়ে আসো। রাফির আম্মু কফি নিয়ে গেল। তা তুমি কি করবে বলে ঠিক করলে? স্টাডি তো পুরাই তোমার সম্পূর্ণ। আমি তো এখনো কিছু ঠিক করি নাই আব্বু, জানি না কি করব। রাফি তাহলে আমাদের অফিসে জয়েন করুক, কি বলো বড় ভাইয়া? ও আর তুষার সবটা সামলাবে। কথাটা তুই অবশ্যই ঠিক বলেছিস। আচ্ছা রাফি, তাহলে তুমি কাল থেকে আমাদের অফিসে জয়েন করো। ওকে আব্বু। আচ্ছা বৌমা, আমার ঝুমুর রাখি, তোষা, ওরা কোথায়?
বাবা, উনি তো সেই সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছে। আর ঝুমু নীলার সাথে। আকি এখানে কোথাও আছে। ও আচ্ছা, তাহলে আমার ঝুমু আম্মুকে একটু ডেকে দাও। আচ্ছা বাবা। অর্ণা গিয়ে ঝুমুরকে ডেকে দিল, ঝুমুরের সাথে নীলাও এলো। ডেকেছিলে আব্বু? হ্যাঁ আম্মু, এখানে আমার পাশে এসে বসো। ঝুমুর গিয়ে ওর বাবার পাশে বসলো। সেখান থেকে সরাসরি রাফিকে দেখা যায়। রাফি আজকে ব্লু টি শার্ট পরেছে আর কালো ট্রাউজার, চুলগুলো একপাশে সেট করা। ঝুমুরের তো বুক ধরফর করছে রাফিকে দেখে। আর অন্যদিকে রাফি ঝুমুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কফির কাপে চুমুক দিচ্ছে। ঝুমুর আজকে বেগুনি রঙের একটা লং কামিজ পরেছে আর সাথে চুড়িদার। রাফি তো পুরাই ক্রাশ খাইছে। আবার রাফির মনে তো গান বাজতে। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, আঁচলে থেকে রাখো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না আর কেউ। অন্যদিকে নীলা গিয়ে ওর আব্বুর চোখ চেপে ধরল। মিস্টার আশরাফ মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছিলেন। নীলাকে খেয়াল করেন। নীলা ইশারায় রাফিকে বলল যাতে করে না বলে। রাফি হাসলো। তুমি আমার নিলাম, তাই না? আপু, তুমি বুঝলে কি করে যে ওটা আমি? আমার মামনিকে আমি চিনবো না তা কি করে হয় বলো? এর জন্যই তো তোমাকে এত ভালোবাসি। লাভ ইউ আব্বু। লাভ ইউ সো মাচ আমার শেষ জারি। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে মতো ভালোবাসো, আমি তো জোয়ারের পানিতে ভাইসা আইছি। রাফির কথা শুনে ঝুমুর হি 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 করে হেসে দিল। ওর মতো সবাই হেসে দিল। রাফি ঝুমুরের দিকে বাঁকা চোখে তাকালো। রাফির এমন চাহনি দেখে ঝুমুর ভয় পেয়ে তৎক্ষণাৎ হাসি থামাতে গিয়ে কাশতে লাগলো। আরে আরে, আস্তে আস্তে আম্মু, এই নাও পানি। ঝুমুরের বাবার থেকে পানি গ্লাস নিয়ে রাফির দিকে তাকিয়ে এক ঢোকে পুরো পানি খেয়ে নিল। রাফির এমন অবস্থা দেখে হাসতে লাগলো। ঝুমুর চোখ গরম করে রাফির দিকে তাকালো। কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? তোমাকেও তো ভালোবাসি আব্বু, কারণ তুমি আমার একমাত্র পুত্র। তোমাদের দুজনকে আমি অনেক ভালোবাসি। জানি আব্বু, বলতে হবে না, আমি মজা করছিলাম। ঝুমু আম্মু, তুমি নাকি এই কয়দিন ঠিক মতো খাবার খাও নাই, তা কি ঠিক বলো? না মানে আসলে আব্বু, খাবার খেতে ভালো লাগে না। ঠিক মতো খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। দেখো দিন দিন কিরকম শুকিয়ে যাচ্ছ, চোখ মুখ শুকিয়ে একদম বসে গেছে। এখনই তুমি আমার সামনে বসে খাবার খাবে, আমি সেটা দেখব। আমি আর কিচ্ছু জানি না। আব্বু আব্বু না। কিন্তু কে শুনে কার কথা? ঝুমুরের আব্বুর আম্মুকে বলে খাবার আনিয়ে এক গাদা খাবার ঝুমুকে খাইয়ে ছাড়লো। খাবার খাওয়া শেষে কিছুক্ষণ গল্পগুজব করে যে যার কাজে চলে গেল। আর এদিকে রাফি ভাবতে লাগলো, আমার যে আজকে জন্মদিন, সেটা কি সবাই ভুলে গেলে নাকি? কারো যে কোনো হেলদোল নাই। সে যাই হোক, আমি নিজে গিয়ে বলতে যাব না বার্থডে এর কথা। অন্যদিকে ঝুমুরের তত্ত্বাবধানে ওদিকে অগোচরে সবকিছু কমপ্লিট করা হয়। বলতে গেলে সব কাজ ঝুমুই করেছে। এবার শুধু সন্ধে হবার পালা। সারপ্রাইজ প্ল্যান সব রেডি। রাফি সন্ধেবেলা বাহিরে যাবার জন্য বের হওয়ার জন্য তৈরি হলো। একটা লাল রঙের টি শার্ট আর তার সাথে জিন্স প্যান্ট আর চুলগুলো জেল দিয়ে একদিকে সেট করে নিল। খুব সুন্দর লাগছে রাফিকে। কিন্তু রাফির মন খারাপ, কারণ কেউ তাকে এখনো বার্থডে উইশও করে নাই এখনো, এমনকি তার ফ্রেন্ডরাও না। তাই এখন নদীর পাড়ে যাবে মনটা ফ্রেশ করার জন্য, আর রাতে দেরি করে বাসায় আসবে। রাফির মনে একটা ইচ্ছে ছিল যে কেউ তাকে উইশ করুক, আর নাই করুক ঝুমুর নিশ্চয় করবে, কিন্তু তাও হলো না। কিরে রাফি, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। আচ্ছা। উনি আর কিছু না বলে চলে গেল। রাফি অনেকটা অবাক হলো যে ওর মা ওকে বাধা দেয় না, কৈফিয়ত তো চায়নি। রাফি আর কিছু না ভেবে বের হতে যাবে, তখনই নীলা এসে রাফির সামনে দাঁড়ালো। এসে বলল, ভাইয়া কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বাইরে যাব। কেন, কিছু বলবি নাকি? তোমাকে একটা জিনিস দেখাবার ছিল। আচ্ছা, পরে দেখাস। ওকে ভাইয়া খুব আর্জেন্ট, এক্ষুনি আমার সাথে যাবে তুমি। ওকে ওকে, বই না আমার, চিল্লাস না প্লিজ, চল। ওয়েট, কালো একটা রুমাল হাতে নিয়ে এটা দিয়ে আগে তোমার চোখ বাঁধতে হবে। হোয়াট? নো ওয়ে,
আমি চোখ বাঁধতে দেব না। চোখ বাঁধার কি আছে আজব? ওসব হবে না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো জানো আমি কি কি করতে পারি। চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিব। ব্ল্যাকমেল করতেছিস? আচ্ছা বাদ নেই। এই তো আমার সুইট ব্রাদার, এখন চলো, চোখ বাঁধা শেষ। তারপরে নীলা রাফিকে নিয়ে বাগানের দিকে চলে গেল। এখানে সারপ্রাইজ প্ল্যানটার ব্যবস্থা করা হয়েছে। বাগানের ওদিকে একটা খোলা জায়গা আছে আর সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। নীলা সেখানে নিয়ে গিয়ে রাফিকে নিয়ে দাঁড়ালো। রিয়া পাশ থেকে এসে ওদের সাথে দাঁড়ালো। তার ডান পাশে একটা গাছের কোণে সে ঝুমুর দাঁড়িয়েছে। আরে ও রেডি ভাইয়া? না জানি কি না কি করবে। আমি রেডি। ওকে ডান, তোমার চোখ খুলে দিলাম, এবার উপরের দিকে তাকাও। রাফি এবার আকাশের দিকে তাকালো। তখনই কয়েকটা ফুল ছড়ি উড়ে এসে আকাশে উড়ে গিয়ে শব্দ করে ফুটে উঠল এবং উপরে বড় করে ইংলিশে লেখা উঠল। লেখাগুলো কয়েক সেকেন্ড পরে মিলিয়ে গেল। লেখাটি মিলিয়ে যাবে তার সাথে সাথে চারদিকে আলোতে ভরে গেল। আর রাফির নামে বার্থডে সং বাজছে। বেলুন ফাটানোর শব্দে আর সিটি বাজানোর শব্দে মুখরে হয়ে উঠেছে সারাটা চারপাশ। রাফি তো এখনো শক্টের মধ্যে আছে। চারপাশ থেকে তালে তালে মিলিয়ে সবাই বলে উঠলো। রাফি লক্ষ্য করে দেখলো যে ওর আব্বু আম্মু, মেজো চাচা চাচি, সেজো চাচা চাচি, ছোটো চাচা চাচি, ওর দাদু দাদি, নীলা, জিনিয়া, ঈশিতা, রিয়া, মিলি, তুষার সহ ওর সব ফ্রেন্ড সার্কেলরা উপস্থিত আছে। আঁখি পিচ্চিটাও আছে এখানে। ওয়াও, এত সুন্দর সারপ্রাইজ! আই অ্যাম শক। চারদিকে বেলুনের ছড়াছড়ি। গাছে বিভিন্ন ধরনের লাইট জ্বলছে। অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। রাফি সব থেকে বেশি খুশি হয়েছে ওর দাদা দাদিকে দেখে। এক দৌড়ে গিয়ে ওর দাদুকে জড়িয়ে ধরলো। দাদু, হোয়াট এ সারপ্রাইজ ফর মি। দাদু তুমি এখানে? দাদু ভাই, তোমার বাড়ি আর আমরা আসবো না সেটা কি করে হয় দাদু ভাই? এটা আমার জীবনের সব থেকে বড় সারপ্রাইজ। আমি অনেক 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 খুশি আজকে। আমাকে কি ভুলে গেলি দাদু ভাই? তোমাকে কি করে বলবো বলো, মাই সুইট হার্ট। ভাইয়া, সারপ্রাইজ কেমন লাগলো? ওয়াও, জাস্ট অসাধারণ। আচ্ছা একটা কথা বলো তো, এসব প্ল্যান কে করেছে? কম বেশি আমরা সবাই এই প্ল্যানের সাথে জড়িত, কিন্তু আইডিয়ার সবকিছু থেকে বেশি ক্রেডিট রিয়া আপুর। নীলা চুপ করে রয়েছে আর মনে মনে ঝুমুরের 14 গোষ্ঠী উদ্ধার করছে। যে কিনা কিছু করলো না সেই না ক্রেডিট নিল, সেই নাকি সব করেছে। একটু ঘটকা লাগলো, কারণ রিয়া যে অলসের ঢেকি, ওর দ্বারা এসব কিভাবে সম্ভব? এসব রিয়া করেছে? ভাইয়া এই সব কিছু রিয়া আপুই করেছে। অবিশ্বাস্য, বাট তবুও বিশ্বাস করতে হচ্ছে। ও মাই গডনেস, থ্যাংক ইউ সো মাচ বনু। ইটস মাই প্লেজার ভাইয়া। হয়েছে, এখন এখান থেকে চলো, কেক কাটতে হবে। নীলা আর মিলি মিলে রাফিকে ধরে টেবিলের কিনারায় নিয়ে গেল। যেখানে কেক রাখা ছিল টেবিলের সামনে ক্যান্ডেল লাইট দিয়ে রাফির নাম লেখা। টেবিলে 2টা কেক আর কতগুলো চকলেট আর কোকাকোলা রাখা ছিল। এসবই রাফির খুব প্রিয় আড্ডার সময়ের খাবার। কিন্তু রাফির অবচেতন মন তো শুধুই ঝুমুরকে খুঁজছে। সবাই আছে, শুধু ঝুমুর ছাড়া। ও কোথায়? আমাকে জন্মদিনের উইশ পর্যন্ত করলো না। এত কিসের ভাব ওর যে সবাই এসেছে কিন্তু ও আসে নাই? আজকে দেখবো ওর কত ভাব, কত অ্যাটিচিউড। ওর সাহস কি করে হয় আমার সামনে অ্যাটিচিউড দেখায়? ওকে আমি আজকে দেখেই নিব। অন্যদিকে ঝুমুর গাছের সাথে হেলান দিয়ে রাফির মুখের দিকে তাকিয়ে ওর মুখের এক্সপ্রেশন দেখছে। রাফিকে হাসতে দেখে আজকে ঝুমুরও অনেক অনেক হ্যাপি। সে সবসময় রাফিকে এমন হাসি খুশি দেখতে চায়। অতপর কেক কাটার খাওয়া দাওয়া শেষে বড়রা যার যার রুমে চলে গেল। আর ওখানে ছেলে মেয়েদের সবার আড্ডার জমশাল বসলো। তখনই আবেগ নীলাকে প্রশ্ন করলো, আচ্ছা, ঝুমুরকে তো দেখছি না, নীলা ও কোথায়? ওকে ওয়েট, আমি দেখছি। নীলা ঝুমুরের কাছে চলে গেল। ঝুমুর, আর কত এসব করবি? এখন চল প্লিজ, সবাই তোর অপেক্ষা করছে। আমাকে তো এমনিতেই রাফি ভাই দেখতে পারে না। আমি যাবার পরে যদি কোনো কিছু নিয়ে সিন ক্রিয়েট করে তবে কি হবে? কিচ্ছু করবে না, সব তোর মনের ভয়। এই বলে নীলা ঝুমুরকে আড্ডার জায়গায় নিয়ে আসলো। এ হলো আমাদের ঝুমুর রানী। হাই ঝুমু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আসলেই তো ঝুমুর, তুই এত সময় কোথায় ছিলি? সবাইকে আসার পর দেখলাম
কিন্তু তোকে দেখি নাই, মাত্র দেখলাম। কোথায় ছিলি? আসলে একটু কাজ ছিল তো তাই। হয়েছে, এবার বস তো। নীলা ঝুমুরকে জোর করে বসিয়ে দিল। অন্যদিকে রাফি ঝুমুরকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। ঝুমুর একটা সাদা শার্টের সাথে নীল রঙের একটা স্কার্ফ, চুলগুলো ছেড়ে দেয়া। বেশি লাইটিং এর কারণে ওর মাথা ব্যথা করে, তাই কালো ফ্রেমের চশমা পরে এসেছে। রাফির চোখ তো ঝুমুর উপরেই আটকে আছে। আচ্ছা, ঝুমুরের চোখ মুখ এত শুকনো লাগছে কেন? কিছু খাওয়া দাওয়া করে নাই নাকি? নীলার কথায় রাফির ধ্যান ভাঙলো। ভাইয়া, এখন তো পার্টি শুরু হবে, নাচ গান সবকিছু হবে। আর এখন গান গাইবে ঝুমুর। কি? আমি ওসব পারবো না। আমি একবার ঝুমুরের গান শুনেছিলাম, এত ভালো লেগেছিল যা বলার বাইরে। প্লিজ ঝুমুর, আবার গানা। কি বলিস, তাই নাকি? ওই ঝুমুর, স্টার্ট করো তো জলদি। সবাই ঝুমুরকে গাওয়ার জন্য চাপ দিতে লাগলো। ওকে ওকে গাইতেছি। ওই নীলা, যা তো আমার গিটারটা নিয়ে আয় তো। নীলা এক দৌড়ে ঝুমুর রুমে গিয়ে ওর গিটারটা নিয়ে এলো, এনে ওর হাতে দিল। দে মহারানী, এবার শুরু কর। প্রত্যুত্তরে ঝুমু একটা হাসি দিল। আরে, এটা তো ওই গিটার যেটা আমি ওকে দিয়েছিলাম। তখন ঝুমুর পায়ের দিকে নজর গেল, দেখলাম খুব সুন্দর একজোড়া নূপুর পরে আছে। আরে, এই নূপুরও তো ওকে আমি গিফট করেছিলাম যখন ও ক্লাস 5-এর গোল্ডেন A+ পাইছিল। আমার দেয়া সব কিছু এত যত্ন সহকারে রেখেছে, কিন্তু কেন? ঝুমুর গিটার হাতে নিয়ে হালকা সুর তুলে রাফির দিকে তাকিয়ে গান শুরু করলো। গানটা শেষ করে মিটি মিটি চোখ তুলে তাকালো ঝুমুর। সবাই হাততালি দিচ্ছে, আর নীলা এসে হালকা পিঠ চাপড়ানি দিল ঝুমুরের। কেউ আবার সিটিও বাজাচ্ছে। ও মাই গড, একদম ফাটিয়ে ফেলেছেন। কি আর বলবে, এক কথায় অপূর্ব। সবাই কিছু না কিছু বলছে ঝুমুরকে, কিন্তু রাফি বাদে। গানটা যে রাফির একদম কলিজা ছুঁয়ে গেছে। রাফি তো বলার ভাষাই হারিয়ে ফেলেছে। কেন জানি ওর মনে হচ্ছে গানটা ঝুমুর ওকে কেন্দ্র করে গিয়েছে। ঝুমুরের সুর যেন এখনো রাফির কানের কাছে এসে দোল খাচ্ছে। এখন কি রাফি গান গাইবি? না রে, এখন গান গাওয়ার মুড নাই, অন্য কিছু বল। রাফিকে শত করে বলেও কাজ হলো না, সে গান গাইবে না। ওকে, এখন তাহলে ডান্স হবে। কাপল ডান্স হবে, এক জোড়া করে রোমান্টিক গানের সাথে তাল মিলিয়ে নাচবে। ফার্স্ট কাপল রাফি ভাইয়া আর রিয়া। নীলা এসব দেখে বিরক্ত হয়ে একাই বিড়বিড় করছে। কি বিড়বিড় করস? আপনার মাথা মুন্ডু এগুলা। ও মা, তাই নাকি? OMG! নীলার কিছু বললো না, আর রিয়াও সবসময় নীলাকে রাগায়। নীলাকে রাগাতে ওর অনেক ভালো লাগে। এই সুযোগ ঝুমুরকে জেলাস ফিল করানোর, এই মহৎ সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই বললাম আমি রিয়ার সাথে ড্যান্স করব। হা হা হা। রাফির কথাটা শুনে ব্যথিত নয়নে ওর দিকে তাকালাম। নীলা আমার এক হাত ধরে সান্ত্বনা দিচ্ছে। পায়া যদি রিয়ার সাথে ডান্স করতে পারে, তাহলে তুই কেন পারবি না অন্য কারোর সাথে ডান্স করতে? দেখ নীলা, তোর মাথায় যদি কোনো কুবুদ্ধি থাকে তাহলে সেটা ফেলে দে। আমি কারোর সাথেই ডান্স করতে পারবো না। সেটা দেখা যাবে। একে একে রাফি, রিয়ান, জিনিয়া, ঈশান, ফাহাদ, মিলি, তুহিন, ঈশিতা, সজীব, লারা সবাই পরপর কাপল ডান্স করছে। যেমন নীলা, আবির আর ইয়াদ বসে বসে সবার ডান্স দেখছে। রাফি তো ঝুমুরকে কষ্ট দেওয়ার জন্য ডান্স করছে। ঝুমুর রাফির দিকে করুণ নয়নে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এমন সময় নীলাকে নিলাম টান দিয়ে নিয়ে গেল কাপল ডান্স করার জন্য। অন্যদিকে ঝুমুরকে ইয়াদ বলছে, ক্যান ইউ ডান্স উইথ মি? তুমি আমার সাথে ডান্স করবে? সরি, আমি ডান্স করব না। দেখো, সবাই ডান্স করছে, আমরাও করতে পারি ফ্রেন্ড হিসেবে, প্লিজ। ওকে। ঝুমুরও চলে গেল ইয়াদের সাথে ডান্স করার জন্য। আবির ডান্স পছন্দ করে না, তাই বসে আছে। হঠাৎ করে রাফির নজর গেল সেই ইয়াদের কাছে, ঝুম নাচতেছে। এটা দেখে রাফির মাথায় রক্ত উঠে গেল। না পারছে দেখতে, না পারছে সইতে, আর না পারছে কেউ ঝুমুরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে। রাতে তার সারা শরীর জ্বলছে। এক পর্যায়ে ডান্স পার্ট শেষ হয়ে গেল। ডান্স শেষ হওয়ার পরও কিছুক্ষণ আড্ডা দিল সবাই। তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে রাফির ফ্রেন্ডরা সবাই রাফিকে বিদায় জানিয়ে যার যার বাসায় চলে গেল। রাফি সবাইকে বিদায় দিয়ে ওর রুমে চলে গেল। ওর রুম পুরা বোঝাই হয়ে গেছে গিফটে। এত পরিমাণ গিফট আজ রাফি পেয়েছে, সে বিছানায় বসে সব গিফটগুলো খুলে খুলে দেখতে লাগলো। সেই সময় কে যেন দরজা উপাস গিয়ে দরজায় নক করলো। কে? আসবো? বুঝলাম ঝুমুর এসেছে। এসো।
হাতে একটা বড় গিফটের প্যাকেট নিয়ে। কি আছে ওতে? আসলে আগে গিফটটা দিতে পারি নাই, তাই এখন দিতে আসলাম। ও মা, তাই নাকি? দেখি তো কি আছে। রাফি ঝুমুরের কাছ থেকে গিফট প্যাকেটটা নিয়ে খুলে দেখলো যে তার মধ্যে সাদা মখমলের ডিজাইন করা একটা সুন্দর পাঞ্জাবি রাখা। আজকে এমনিতেও রাফি ঝুমুরের উপর অনেক রেগে আছে, তাই রাফি সিদ্ধান্ত নিল যে আজকে ঝুমুকে এমন অপমান করবে যে আর কখনো ভুলে যাতে করে রাফির সামনে ভাব দেখাতে সাহস পাবে না, এবং জীবনেও কোনো ছেলের সাথে কথা বলতে হলে দুবার ভেবে যেন বলতে হয়। দেখি তো কি আছে। এরকম থার্ড ক্লাস টাইপের গিফট অবশ্য তোর মতো মেয়েরাই কাউকে দেয়। কথাটা শুনে ঝুমুর রাফির দিকে অবাক নয়নে তাকালো। এত কম দামি গিফট তো আমাকে কেউই দেয়নি। ওদিকে তাকিয়ে দেখ কত দামি দামি গিফট, ওগুলোর কাছে তোর দেয়া গিফট তো নখের সমানও না। আর তুই ভাবলি কি করে এরকম থার্ড ক্লাস টাইপের গিফট, তাও আবার তোর মতো একটা মেয়ে উপহার দেয়, তা আমি পড়বো? করুণ নয়নে রাফির দিকে তাকিয়ে আছি, চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কখনো ভাবতেই পারি নাই যে এতটা অপমানিত হতে হবে। তোর মতো অ্যাটিটিউড যে আর সবাই বার্থডে উইশ করেছে, কিন্তু তুই করিস নাই, এমনকি ওখানে উপস্থিত ছিলি না। ওরা তো আমার জন্য কত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যানও করেছে, কিন্তু তুই কি করেছিস? রাফি গিয়ে ঝুমুরের হাত খুব শক্ত করে চেপে ধরে। পরপুরুষের হাত ধরতে খুব মজা, তাই না? খুব ভালো লাগে তাদের সাথে নাচতে। ব্যথায় কুকিয়ে উঠেছি, কিন্তু তবুও কিছু বলছি না, সব কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছি। তোর মতো মেয়েরা তো এসবই করতে জানে ছেলেদের সাথে। 19-20 দিনই তো খুব ভালোভাবে শিখেছিস। নীরবে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে ঝুমু। সে ভাবছে এসব শোনার আগে তার মরণ হলো না কেন। আর একটা কথা মনোযোগ দিয়ে শোন, তোর এই ভালো মানুষই অ্যাটিটিউড রূপের বড়াই অন্য কারোর সাথে করিস, আমার সামনে কখনো করবি না। আর হ্যাঁ, আজকে থেকে তোর মুখও আমি দেখতে চাই না। আমার সামনে কোনোদিনও আসার চেষ্টা করবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। কথাটা বলতে পারছি না, তবুও অনেক কষ্টে কথাটা বললাম। চিন্তা করো না, আজ থেকে আর কখনো আসবো না তোমার সামনে, দেখবো না, দেখাবো না আমার এই অপয়া মুখ তোমাকে। তবে প্লিজ একটা প্রার্থনা করবে যে আজকে রাতেই যেন আমার মৃত্যু হয়। ওর শেষ কথাটা শুনে বুকটা ধপ করে উঠল। তাহলে কি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি নাকি? এত কিছু শোনানো মনে হয় ঠিক হয় নাই। হঠাৎ করে রাফির টেবিলের দিকে চোখ গেল। ছোট বড় অনেকগুলো গিফট বক্স রাখা। সে টেবিলের পাশে গিয়ে তার সামনে রাখা বক্সটা তুলল। খোলার পরে দেখতে পেল যে অ্যান্টিকের অনেক দামি একটা শো পিস রাখা। আরে, এই শো পিসটা দেখতে তো অবিকল সেই শো পিসটার মতো, যেটা আজ থেকে 5 বছর আগে ঝুমুর ভেঙেছিল। এটা কোথা থেকে এলো আর কে দিল? রাফি পাশে রাখা আরেকটি বক্স খুলে দেখলো রাফি যে পারফিউমটা ইউজ করে সেটা। আরেকটায় রাখা রাফির সব থেকে প্রিয় ব্র্যান্ডের ঘড়ি। আরেকটায় রাখা মাই লাভ লেখা দিয়ে ডিজাইন করা একটা ড্রেস। ফ্রেমের মধ্যে রাফির হাস্যরসে একটা পিকচার। রাফি ভাবছে এইগুলো কে দিল, প্রত্যেকটা গিফটে অভাগী লেখা। হঠাৎ করে শেষ গিফটটা তুলে দেখার সময় সেটার নিচে একটা চিঠির মতো কাগজ দেখতে পেল। সে সেটা খুলে পড়তে লাগলো। প্রিয়, তোমার নাম উচ্চারণ করে মুখে নেবার মতো অধিকার আমার নাই। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, আমাকে সহ্য করতে পারো না। তাই তো 5 বছর আগে আমাকে কাঁদিয়ে আমার থেকে দূরে চলে গিয়েছিলে। সেই 5 বছর কেঁদেছি তুমি কাছে না থাকায়। এখনো তুমি আমার অনেক কাছে, তবুও কাঁদতে হয় তোমার করা অবহেলা আর অপমানের জন্য। কি দোষ করেছিলাম আমি বলতে পারো? 5টা বছর কি কম ছিল?